আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এইচএসসি জুলজি বইয়ের পঞ্চম অধ্যায় শ্বসন এবং শ্বাসক্রিয়া অর্থাৎ রেসপিরেশন অ্যান্ড ব্রেথিং এর দ্বিতীয় অংশটা নিয়ে। প্রথম অংশে আমি শ্বাস প্রশ্বাসের যে কার্যক্রম অর্থাৎ ভেন্টিলেশনের মেকানিজম সব পর্যন্ত আলোচনা করেছি। আজকে এই ভিডিওটাতে তার পরের অংশ নিয়ে আলোচনা করতে চাই। পরের অংশ বলতে এখানে হচ্ছে ট্রান্সপোর্টেড অফ গ্যাসেস অর্থাৎ গ্যাসের যে পরিবহন, এছাড়া হচ্ছে দুইটা রোগ সাইনোসাইটিক্স অ্যান্ড অটিটিস মিডিয়া, এই তিনটা টপিকের উপর আলোচনা করতে চাই। আসলে আমার ইচ্ছা ছিল যে শুধুমাত্র রোগ নিয়ে একটা ভিডিও তৈরি করব, কিন্তু প্রথম ভিডিওটাতে কোনো একটা কারণে এই ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস এই টপিকটা নিয়ে আসলে আলোচনা করা হয়নি। তো যেহেতু ইম্পর্টেন্ট একটা টপিক, সুতরাং আলোচনা তো করে দিতেই হবে। তো এই ভিডিওটাতে শুরু করতে চাচ্ছি এই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের গ্যাসীয় পরিবহন থেকে। তো গ্যাসীয় পরিবহন বলতে কি বোঝানো হচ্ছে? গ্যাসীয় পরিবহন হচ্ছে যে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে গ্যাসগুলো পরিবাহিত হয়। কি গ্যাস? সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমাদের বডিতে কিভাবে পরিবহন হচ্ছে সেই টপিকের উপরে আসলে পড়াশোনা। তো আমি তার আগে একটু কথা বলে নিতে চাই যে আমাদের গ্যাসের যে বিনিময়টা কোথায় হয়? অ্যালভিউলাসে হয়, যেটা আমি গত ভিডিওতে বলেছি। একটু যদি মনে করি, এটা হচ্ছে ধরো অ্যালভিউলাই, এবং অ্যালভিউলাসের নিচে কি থাকে? রক্ত নালীগুলো থাকে অর্থাৎ কৈশিক জালিকা থাকে। তো এর ভিতরে কি থাকে? ব্লাড থাকে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এখানে প্রবেশ করে এবং এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালভিউলাসের ভিতরে প্রবেশ করে। এই যে গ্যাসের এখানে হচ্ছে গ্যাসের বিনিময় হইল। তো গ্যাসের বিনিময় হওয়ার জন্য তো গ্যাস পরিবহন হওয়া লাগবে না? তো এই গ্যাস পরিবহনটা আসলে আমি যদি বলি যে গ্যাসের পরিবহন, আমাদের আজকের টপিক হচ্ছে গ্যাসের পরিবহন। কোন গ্যাসের পরিবহন? অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এই গ্যাসের পরিবহন হচ্ছে গ্যাস কিভাবে পরিবাহিত হচ্ছে, কিভাবে আসতেছে এবং কিভাবে বের হয়ে যাচ্ছে, অক্সিজেন কিভাবে ঢোকে এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে বের হয়ে যায়। তো আমি যদি এই টপিকের উপর আলোচনা করি, তো প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন। তো অক্সিজেন পরিবহনের দুইটা ধাপ আছে, মানে দুইটা প্রক্রিয়ায় অক্সিজেন পরিবাহিত হয়। দুইটা প্রক্রিয়া কি? একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আরেকটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগ রূপে। এই দুইটা প্রসেসে আসলে অক্সিজেন ট্রান্সপোর্টেশন ঘটে আমাদের শ্বসনতন্ত্রে। তো ভৌত দ্রবণ রূপে এইটা নিয়ে যদি এই টপিকের উপরে যদি আলোচনা করতে চাই, তো আমরা জানি আমাদের এই যে রক্তকে যদি বিশ্লেষণ করি তাহলে দুইটা জিনিস পাইছিলাম আমরা, এটা আমরা পড়াইছি। একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে রক্ত কণিকা, তাই তো? তো এর ভিতরে যে প্লাজমার কথা বলা হচ্ছে, এই প্লাজমাকে আবার বিশ্লেষণ করলে কি পাইছিলাম? একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে সাবস্ট্যান্স, অর্থাৎ পানি এবং কঠিন পদার্থ। তার ভিতরে আবার পানির পরিমাণটা কত ছিল? অনেক বেশি, সেটা হচ্ছে 90-92%। তো এই পানির ভিতরে এই যে অক্সিজেনটা আমাদের পরিবহন হচ্ছে, বলা আছে তোমাদের বইয়ে যে ভৌত দ্রবণ রূপে যে অক্সিজেনটা পরিবহন হয় সেটা খুবই নগণ্য। বলা হয় যে প্রতি 100 মিলিলিটার রক্তের মাধ্যমে 0.2 মিলিলিটার অনলি, খুবই অল্প পরিমাণ 0.2 মিলিলিটার অক্সিজেন পরিবহন হয়। তো ভৌত দ্রবণ রূপে বলা হচ্ছে, ভৌত দ্রবণ রূপে এই পরিমাণ অক্সিজেন পরিবহন হয়। তো আমাদের প্লাজমায় যে পানিটা আছে, এই পানির মধ্যে আসলে এই অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় থাকে, অর্থাৎ এই দ্রবীভূত যে অক্সিজেনটা থাকলে এই দ্রবীভূত অক্সিজেনকে বলা হয় ডাইসালফ অক্সিজেন। এই যে ডাইসালফ অক্সিজেন যেটা আমাদের প্লাজমার পানির ভিতরে দ্রবীভূত অবস্থায় থাকে, এই অক্সিজেনটা আসলে কোষের ভিতরে যেতে পারে না। তো যখন পরিবহন হচ্ছে, আমরা জানি যে যখন রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন হবে, সেই অক্সিজেনটা আবার কোথায় যাবে? কোষের ভিতরে যাবে। আর কোষের ভিতরে যে খাবারগুলো আছে এগুলো জারিত হবে, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে এবং সেই কার্বন ডাই অক্সাইড আবার রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে অ্যালভিউলাসে গিয়ে আবার গ্যাসের বিনিময় হবে।
কিন্তু এই মাধ্যমে ভৌত দ্রবণ রূপে যে অল্প পরিমাণ গ্যাসটা পরিবহন হচ্ছে, অক্সিজেনটা পরিবহন হচ্ছে, এই অক্সিজেনটা কোষের ভিতরে যেতে পারে না। দেখো, এত অল্প পরিমাণ একটা অক্সিজেন পরিবহন হচ্ছে, এটার তো কোনো সিগনিফিকেন্সই থাকার কথা না, তাই না? খুবই অল্প পরিমাণ, 0.2 মিলিলিটার প্রতি 100 মিলিলিটার। এটার আসলে কোনো গুরুত্বই মনে হয় না, এরকম একটা হওয়ার কথা ছিল, কিন্তু না। এই যে 0.2 মিলিলিটার অক্সিজেন যে পরিবহন হচ্ছে, এটার সিগনিফিকেন্সটা অনেক বেশি। আবার দেখো, এটা কিন্তু কোষের ভিতর কিন্তু যেতেও পারছে না। অর্থাৎ আমাদের যে পরিবহনটা হচ্ছে অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু পরিবহন হয় কোষের ভিতর যেতেও পারছে না। তারপরে এই গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে এই যে পরিমাণ অক্সিজেনটা পরিবহন হচ্ছে, এটা আমাদের যে রাসায়নিক যৌগ অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে, এই অক্সিহিমোগ্লোবিন যৌগটা গঠন করতে ওই অক্সিজেনটা বিশেষ ভূমিকা পালন করে। এই জন্যই এই কম পরিমাণ অক্সিজেন হওয়া সত্ত্বেও এর সিগনিফিকেন্সটা অনেক বেশি। সুতরাং আমি সিম্পলভাবে বলতে চাইলে কি বলবো, অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে ভৌত দ্রবণ রূপে প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার অক্সিজেন পরিবাহিত হয়, কিন্তু সেই অক্সিজেন কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। সেই অক্সিজেনটা কি করে? রাসায়নিক যৌগ রূপে যে অক্সিজেনটা পরিবাহিত হবে, সেই রাসায়নিক যৌগ প্রস্তুত করতে, তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ওকে, এরপরে আমি যদি বলতে চাই যে রাসায়নিক যৌগ রূপে যে কথাটা, রাসায়নিক যৌগ রূপে অক্সিজেন পরিবহন, এটা কিভাবে পরিবাহিত হয়? আমরা জানি যে রক্তের যে রক্তকণিকা, রক্তকণিকার ভিতরে যে লোহিত রক্তকণিকা আছে, যেটাকে আমরা বলছি আরবিসি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসল। এই রেড ব্লাড কর্পাসলের ভিতরে একটা বিশেষ পদার্থ থাকে, সেটা থেকে হিমোগ্লোবিন, সেটা আমরা জানি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে যদি বিশ্লেষণ করি তাহলে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এটা আমরা জানি, হিম এবং গ্লোবিন। এই যে হিম এবং গ্লোবিনের যে গ্লোবিন অংশটা আছে, এই গ্লোবিন অংশটা হচ্ছে কি? গ্লোবিনটা অংশ হচ্ছে প্রোটিন অংশ। গ্লোবিন অংশটা হচ্ছে প্রোটিন, এবং হিম যেটা, এই হিমটাতে কি থাকে? আয়রন অংশ। তো এই যে গ্লোবিন যে অংশটা আছে, এই গ্লোবিনের সাথে রাসায়নিক যৌগ রূপে, অর্থাৎ যে অক্সিজেনটা পরিবাহিত হয়ে আসলো, সেই অক্সিজেনটা এই গ্লোবিনের সাথে বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে, যার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন যৌগ। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এই যে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। এই হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন বিক্রিয়া করে এই হচ্ছে অক্সিহিমোগ্লোবিন একটা যৌগ গঠন করে, নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন যৌগটা আবার অস্থায়ী, অর্থাৎ এই যৌগটা স্থায়ী নয়। এই অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে যে অক্সিজেনটা পরিবহন হচ্ছে, এই অক্সিহিমোগ্লোবিন যৌগটা অস্থায়ী যৌগ। কেন? এই যে অক্সিহিমোগ্লোবিন যৌগটা তৈরি করলো HbO2, এটা পরবর্তীতে ভেঙে গিয়ে অক্সিজেনকে মুক্ত করে এবং গ্লোবিনটা মুক্ত হয়ে যায়, এবং সেই গ্লোবিনটা পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিড হিসেবে আমাদের দেহে শোষিত হয়ে যায়, এবং যে অক্সিজেনটা এখান থেকে মুক্ত হলো, এই অক্সিজেনটাই পরবর্তীতে আমাদের কোষের ভিতরে প্রবেশ করে। যেহেতু অক্সিজেনটা সহজে মুক্ত হতে পারছে, কেন সহজে মুক্ত হতে পারছে? কারণ অক্সিহিমোগ্লোবিন যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে অস্থায়ী যৌগ, এটা সহজেই ভেঙে যেতে পারে এবং অক্সিজেনটা পরিবহন করে কোষের ভিতরে প্রেরণ করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, আমি যেহেতু এখানে হিমোগ্লোবিনটাকে ভাঙায় দেখাচ্ছি, এটা একবারে বলেই ফেলি। সেটা হচ্ছে এই যে হিমোগ্লোবিনের ভিতরে যে হিমটা আছে, এই হিমের পরিমাণ হচ্ছে 33.33%, এবং হিম এবং গ্লোবিনের যে অনুপাতটা হচ্ছে 1:25। এবং মনে রাখতে হবে, পূর্ণবয়স্ক মানুষের দেহে সমগ্র রক্তে যে আয়রনটা থাকে, সে আয়রনের পরিমাণ হচ্ছে 4 থেকে 5 গ্রাম। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা হিমোগ্লোবিন একসাথে 4টা অক্সিজেনকে পরিবহন করতে পারে। ধরো এই পাশে একটা হিমোগ্লোবিন, এই পাশে একটা হিমোগ্লোবিন, এখানে একটা, এখানে একটা, এই 4টা হিমোগ্লোবিনের যে হিম অংশটা, প্রত্যেকটা হিম অংশ একটা করে অক্সিজেন পরিবহন করতে পারে। একটা হিম 4টা অক্সিজেনকে পরিবহন করতে পারে,
এবং এই অক্সিজেনগুলা পরবর্তীতে মুক্ত হয়ে কোষের ভিতরে প্রবেশ করে এবং অক্সিজেনের বিনিময় সংঘটিত হয়। সুতরাং আমি যদি সহজভাবে একবার বলতে চাই যে রাসায়নিক যৌগরূপে অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়, তাহলে বলবো আমাদের যে রক্তকণিকা আরবিসি আছে, আরবিসির ভিতরে একটা বিশেষ পদার্থ থাকে যেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ভেঙে যাওয়ার মধ্যে দুইটা জিনিস থাকে, হিম আর হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনের সাথে অক্সিজেনটা বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে, যেটা হচ্ছে অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগের মাধ্যমে অক্সিজেনটা পরিবহন হয় এবং সেটা কোষের ভিতরে যায় এবং অক্সিজেন পরিবহনটা সম্পূর্ণ হয়। এটা এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আমাদের সারা দেহে অলওয়েজ যেটা চলছে, অক্সিজেন যে পরিবহন হচ্ছে আমাদের বডিতে, এই প্রক্রিয়ার মাধ্যমে অলওয়েজ অক্সিজেনটা পরিবহন হচ্ছে। এরপরে এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহনের কথা যদি বলি, তো অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন দুইটাতে একসাথেই হওয়া লাগবে, তাই না? অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। তো কার্বন ডাই অক্সাইড পরিবহনের জন্য তিনটা পদ্ধতিতে পরিবাহিত হয়। পদ্ধতি তিনটা কি কি? একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে, কার্বামেনো যৌগ রূপে, আরেকটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে, বাইকার্বনেট আয়ন রূপে। তিনটা প্রসেসে কার্বন ডাই অক্সাইড পরিবহন হচ্ছে। কি কি সেই প্রসেস? একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, আরেকটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে। এর ভিতরে মনে রাখতে হবে যে ভৌত দ্রবণ রূপে খুবই অল্প পরিমাণ 5% কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়ে থাকে। কার্বামিনো যৌগ রূপে প্রায় 27% কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়ে থাকে এবং সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড পরিবহন করে যে বাইকার্বনেট আয়ন রূপে, সেটা হচ্ছে প্রায় 65% কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এই বাইকার্বনেট আয়নের মধ্যে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে রক্তের প্লাজমায় থাকে, আর পটাশিয়াম বাইকার্বনেট এটা রক্তের লোহিত রক্তকণিকায় থাকে। আমি এটা পরে ব্যাখ্যা করতেছি। প্রথমে ভৌত দ্রবণ রূপে কিভাবে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় সেটা যদি একটু বলতে চাই। আমাদের রক্তকে বিশ্লেষণ করলে আগে বললাম দুইটা অংশ, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে রক্তকণিকা। তো সেই প্লাজমার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড খুবই অল্প পরিমাণ পরিবাহিত হয়। সেটা কিভাবে? এই যে আমাদের প্লাজমায় যে পানিটা আছে, আমরা জানি প্লাজমায় কি থাকে? পানি থাকে। এই যে প্লাজমায় যে পানি আছে, এই পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে। কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক যে অ্যাসিড তৈরি করলো, এই কার্বনিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় ভৌত দ্রবণ রূপে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমাদের রক্তের ভিতরে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে এবং প্লাজমায় প্রচুর পরিমাণে পানি আছে। তার মানে এই পানির মাধ্যমে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড পরিবহন হওয়ার কথা ছিল, মাত্র 5% পরিবহন হচ্ছে কেন? এর পিছনে রিজন হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, এনজাইম কাজ করে যার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এই কার্বনিক অ্যানহাইড্রেস আমাদের রক্তে খুবই অল্প পরিমাণে থাকে। তো যেহেতু এই বিক্রিয়াটা সংগঠন হওয়ার জন্য এই কার্বনিক অ্যানহাইড্রেস অতীব জরুরি, তো কার্বনিক অ্যানহাইড্রেস যদি রক্তে কম থাকে, সুতরাং কার্বন ডাই অক্সাইড পরিবহনও কম হবে। এই জন্য এই কার্বনিক অ্যাসিড আমাদের প্লাজমার যে পানি আছে এর সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হিসেবে খুবই অল্প পরিমাণ, সেটা হচ্ছে 5%, অনলি 5% কার্বন ডাই অক্সাইড পরিবহন করে থাকে। ওকে, এরপরে হচ্ছে কার্বামিনো যৌগরূপে। ভেরি ইম্পর্টেন্ট যে কার্বামিনো যৌগরূপে 27% কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়। এটা কিভাবে? এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আগের কথা আরেকটু বলতে হয়। সেটা হচ্ছে যে সেই রক্তের যে লোহিত রক্তকণিকাটা আছে, লোহিত রক্তকণিকাটা সেটা হচ্ছে বিশেষ একটা পদার্থ থাকে যার নাম হচ্ছে হিমোগ্লোবিন।
এই হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন এইচবি, এই হিমোগ্লোবিনের মধ্যে, এই হিমোগ্লোবিন অংশটা কি প্রোটিন অংশ, এই হিমোগ্লোবিনের মধ্যে একটা অ্যামিন গ্রুপ মুক্ত হয়, একটা অ্যামিন গ্রুপ থাকে। এই অ্যামিন গ্রুপ কার্বন ডাই অক্সাইডের সাথে, অর্থাৎ হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে আমাদের কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে। আমি যদি বিক্রিয়াটা একটু দেখাতে চাই, এটা মিশিয়ে দিলাম, এটা পরে দেখাচ্ছি। আমি যদি বিক্রিয়াটা একটু দেখাতে চাই, কি হবে বিক্রিয়াটা, এই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, তার সাথে এই যে হিমোগ্লোবিনের যে অ্যামিন গ্রুপটা আছে, তাহলে এইচবি তার সাথে হচ্ছে অ্যামিন গ্রুপ, এটা বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে এইচবি অ্যান্ড একটা হাইড্রোজেন এখানে বের হয়ে যায়, আর COOH। এই যৌগের নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন, অর্থাৎ এই কার্বামিনো হিমোগ্লোবিন রূপে আমাদের কার্বন ডাই অক্সাইডের একটা অংশ পরিবাহিত হয়। সেটা কিভাবে, এই যে কার্বন ডাই অক্সাইড সেটা আমাদের হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, তার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এবং একই সাথে আরেকটা বিক্রিয়া সংঘটিত হয়, সেটা হচ্ছে আমাদের প্লাজমা আছে না, প্লাজমায় অনেক ধরনের প্রোটিন থাকে না, সেই প্রোটিনের সাথে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। আমি যদি দেখাই, কি দেখাবো, এই যে কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের প্লাজমার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। তাহলে প্লাজমার প্রোটিনের সাথে যদি যুক্ত হয়, তো প্রোটিনের সাথে একটা অ্যামিন গ্রুপ থাকে, এই হচ্ছে NH2। এই অ্যামিন গ্রুপের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে PRNHCOOH, অর্থাৎ কার্বামিনো প্রোটিন। এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। এই কার্বামিনো প্রোটিন রূপেও কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে থাকে। তাহলে কি দেখলাম, কার্বন ডাই অক্সাইড আমাদের হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন, এবং আমাদের যে প্লাজমায় প্রোটিন আছে সেই প্রোটিনের অ্যামিন গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো প্রোটিন একটা যৌগ গঠন করে। এই দুইটা যৌগের মাধ্যমে আমাদের যে 27% কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হচ্ছে। এখানে মোর দেন আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের মধ্যেই এই কনফিউশনটা তৈরি হয়। সেটা হচ্ছে এই যে হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপ কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, কার্বামিনো হিমোগ্লোবিন। কিন্তু এখানে যদি কার্বন মনো অক্সাইড যুক্ত হতো, তাহলে কিন্তু তৈরি করতো কার্বক্সি হিমোগ্লোবিন। যদি কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করতো, সেটা কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য ক্ষতিকর। কারণ আমরা জানি যে কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। কেন? কারণ কার্বন মনোঅক্সাইডের স্বাদ, গন্ধ, বর্ণ কিছুই নেই। এই কার্বন মনোঅক্সাইড যদি HbNH2-র সাথে যুক্ত হয়ে একটা স্থায়ী যৌগ গঠন করে, যে যৌগের নাম হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। এই কার্বক্সি হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত থাকে। তো হিমোগ্লোবিনের যে হিম অংশ, যেটা অক্সিজেন পরিবহন করত, এই হিম অংশের সাথে স্থায়ীভাবে যুক্ত থাকার কারণে পরবর্তীতে অক্সিজেন পরিবহন করতে ব্যাঘাত সৃষ্টি করে। এখানে যে কার্বক্সি হিমোগ্লোবিন সেটা কিন্তু আলাদা হিসাব, কিন্তু এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিন। এই দুইটা আমাদের কি করে, কার্বন ডাই অক্সাইড পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ক্লিয়ার কথা? তোমাদের বইয়ে একটা ছবি দেয়া আছে, আমি যদি ছবিটা একটু দেখাতে চাই, ছবিটাতে কি বলা আছে? ছবিটাতে বলা আছে, এই যে ধরো এখানে একটা সেল আছে, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ছবি দেয়া আছে তোমাদের, আমি মাইটোকন্ড্রিয়া আঁকাচ্ছি না, এমনি একটা সেল আঁকাইলাম। হ্যাঁ, সেল। এই সেল থেকে আমাদের এই পাশে থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা। কি থাকে? লোহিত রক্তকণিকা। এখন এই যে সেল থেকে, সেলের ভিতরে যে খাবারগুলা ছিল সেই খাবারগুলা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে আসবে, তাই তো? এই কার্বন ডাই অক্সাইড আমাদের যে হিমোগ্লোবিন, অর্থাৎ লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে HbN
এই পাশে একটা এইচ, এই পাশে হচ্ছে COOH অর্থাৎ কার্বামিনো হিমোগ্লোবিন। এবং আরেকটা কার্বন ডাইঅক্সাইড, সেইটা কি করবে, এই কার্বন ডাইঅক্সাইড আমাদের প্লাজমার যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে, H+ তৈরি করে, আর তৈরি করে হচ্ছে HCO3 অর্থাৎ প্রোটন তৈরি করে, আর হচ্ছে কি তৈরি করে, তৈরি করে হচ্ছে H+ আয়ন, আর তৈরি করে হচ্ছে বাইকার্বনেট আয়ন। এর ভিতরে এই যে H+ যেটা আছে, H+, এই H+টা আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে HB, যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিনিক অ্যাসিড। এই হিমোগ্লোবিনিক অ্যাসিডের এই হিম অংশটা অর্থাৎ এই যে এই অংশটা আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে HbO2, যেখান থেকে অক্সিজেন আবার কোষের ভিতরে প্রবেশ করে। এইভাবে এই যে আমাদের যে কার্বামিনো যৌগ আছে, এই কার্বামিনো যৌগ রূপে 27% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। এবং লাস্ট যে টপিকটা অর্থাৎ এই গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে 65% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, সব থেকে বেশি। তো বাইকার্বনেট আয়ন আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। এটা থাকে হচ্ছে RBC-তে, আর এটা থাকে হচ্ছে প্লাজমায়। সোডিয়াম বাইকার্বনেট থাকে হচ্ছে প্লাজমায়, এবং পটাশিয়াম বাইকার্বনেট থাকে হচ্ছে RBCর ভিতরে। তো কি ঘটনা ঘটে, এই যে সোডিয়াম যে বাইকার্বনেট, এখান থেকে সোডিয়াম আয়নটা বের হয়ে যায়, আর এখান থেকে বের হবে পটাশিয়াম আয়ন। এই সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন কি করে, এই যে এখানে বাইকার্বনেট আয়ন তৈরি করছে না, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট তৈরি করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। এই কার্বনিক অ্যাসিড পরবর্তীতে ভেঙে যায়, H+ আয়ন তৈরি করে, যেটা হচ্ছে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে। আরেকটা আয়ন যেটা থাকলো সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, এটা বাইরে বের হয়ে আসে HCO3। এই বাইকার্বনেট আয়ন ওই সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই যে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করলো, প্লাজমার যে সোডিয়াম অংশটা বের হয়ে গেল, তার সাথে বাইকার্বনেট আয়ন তৈরি করে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে। এবং এই যে পটাশিয়াম আছে না, এই পটাশিয়ামের সাথেও আমি যদি দেখাই, ওই পটাশিয়ামের সাথেও এই বাইকার্বনেট আয়নটা যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। এবং এই পটাশিয়াম বাইকার্বনেট রূপে আমাদের 65% সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে থাকে। ক্লিয়ার কথা? তাহলে সহজভাবে যদি বলি যে আমাদের যে সোডিয়াম বাইকার্বনেট প্লাজমায় থাকে, পটাশিয়াম বাইকার্বনেট যেটা লোহিত রক্তকণিকায় থাকে, এই দুটো থেকে দুইটা আয়ন বের হয়, সেই দুইটা আয়ন এই বাইকার্বনেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে সব থেকে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে থাকে। কিন্তু একটা কথা, এই যে বাইকার্বনেট আয়ন যেটা হচ্ছে নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়ন কোষের ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তো কোষের ভিতর থেকে যদি একটা নেগেটিভ আয়ন বের হয়ে যায়, তাহলে এই কোষের ভিতরে একটা নেগেটিভিটির কম হয়ে যাচ্ছে না, নেগেটিভিটির অর্থাৎ নেগেটিভ চার্জের সংখ্যা কমে যাচ্ছে না। এই নেগেটিভ চার্জের সংখ্যাটাকে ঠিক রাখার জন্য বাইরে থেকে একটা আয়ন এর ভিতরে প্রবেশ করানো হয়, যেটাকে বলা হয় ক্লোরাইড আয়ন। আর আমরা জানি ক্লোরিন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। এই নেগেটিভ চার্জযুক্তটা কোষের ভিতরে প্রবেশ করানো হয়, কারণ এই বাইকার্বনেট আয়ন বের হয়ে যাওয়ার কারণে ভিতরে আয়নের ঘাটতি পড়ে যায়। এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। এবং এটা সর্বপ্রথম ব্যাখ্যা করেছেন একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে হামবার্গার। এবং ওনার নাম অনুসারে এটাকে বলা হয়
হামবার্গার শিফট। ক্লিয়ার? এই তিনটা ভাবে অর্থাৎ ভৌত দ্রবণ রূপে, কার্বমিন যৌগ রূপে এবং বাইকার্বনেট আয়ন রূপে এইভাবে আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় এবং ভৌত দ্রবণ রূপে এবং অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে দুইভাবে অক্সিজেন পরিবহন হয়। এই হচ্ছে আমাদের বডিতে গ্যাসের পরিবহন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। সিম্পলি বুঝাইলাম, আশা করি বুঝতে পারবা। খুব কঠিন কোনো কথা বলি নাই। একটু বিক্রিয়াগুলো বাসায় ট্রাই করতে হবে। বিক্রিয়াগুলো একবার মানে কয়েকবার বাসায় যদি ট্রাই করো এমনি পেরে যাবা। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা, ওই যে একটু আগে আমি বলেছিলাম না যে হিমের 4টা অংশ থাকে, 4টা অংশ 4টা অক্সিজেন পরিবহন করে। হিম যেমন ভাবে অক্সিজেন পরিবহন করে তেমনি কিভাবে কিন্তু হিমের একটা অংশ কার্বন ডাই অক্সাইডে পরিবহন করে। কারণ আমরা একটু আগে দেখলাম এই যে হিমের অংশটা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এই কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে, আবার অক্সিজেনও পরিবহন করে থাকে। ওকে, তোমাদের বইয়ে 2টা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে সাইনোসাইটিক্স আর একটা হচ্ছে অটিটিস মিডিয়া। সাইনোসাইটিক যেটা, এটা হচ্ছে শ্বাসনালীতে প্রদাহ বা শ্বাসনালীতে অসুখ। এখন শ্বাসনালীর অসুখে চিকিৎসক বিজ্ঞানীরা 2টা অংশ ভাগ করেছে, একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর অসুখ আর একটা হচ্ছে নিম্ন শ্বাসনালীর অসুখ। তো আমাদের যে সাইনোসাইটিক্স, এই সাইনোসাইটিক্সটা হয় হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীতে যে অসুখটা হয়েছে, এটা হচ্ছে সাইনোসাইটিস, ঊর্ধ্ব শ্বাসনালীর একটা অসুখ। এটা কেন হয়? আমাদের শ্বাসনালীতে এই যে এটা হচ্ছে আমাদের নাক, এই নাকের চারপাশে আমাদের যে হাড় আছে, এই হাড়ের মাঝে মাঝে হাড়ের মাঝখানে কিছু ফাঁপা জায়গা থাকে। এই ফাঁপা জায়গাগুলোকে বলা হয় সাইনাস, অর্থাৎ ফাঁপা যে গহ্বরগুলো আছে এই গহ্বরগুলোকে বলা হয় সাইনাস। এবং এই গহ্বরগুলোতে যে প্রতিক্রিয়া তৈরি হয়, যে রোগগুলো হয়, এই রোগটাকেই বলা হচ্ছে সাইনোসাইটিক্স। এখন আমাদের সাইনাস, আমাদের এই যে এটাকে কেন্দ্র করে এখানে সাইনাস থাকে, এটাকে বলা হয়, এই দুটাকে বলা হয় ম্যাক্সিলা। তো ম্যাক্সিলার ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলোকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। এটাকে বলা হয় ফ্রন্টাল। আমরা যখন স্কেলেটন পড়বো তখন এই হাড়গুলোর নাম আমরা পড়বো। এটাকে বলা হয় ফ্রন্টাল। ফ্রন্টালের মাঝে কিছু গহ্বর থাকে, এগুলোকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। আমাদের 2 চোখের পাশে কিছু ফাঁপা জায়গা থাকে, এই 2 পাশের ফাঁপা জায়গাকে বলা হয় অ্যাথময়েড সাইনাস। এবং এটার পেছনের দিকে অর্থাৎ আমাদের মস্তিষ্কের নিচে একটা ফাঁপা জায়গা থাকে যেটাকে বলা হয় স্ফেনয়েড সাইনাস। এই সাইনাসগুলো সাধারণত বায়ু দ্বারা পূর্ণ থাকে, কিন্তু কোনো কারণে যদি বায়ুর জায়গায় পানি দ্বারা পূর্ণ হয় এবং সেই পানিতে যদি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এগুলা দ্বারা আক্রান্ত হয়, তার ফলে যে প্রদাহের সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে সাইনোসাইটিস। তোমাদের বইয়ে একটা ছবি দেয়া আছে, ছবিটা যদি আমি একটু দেখাতে চাই, এই যে দেখো ছবিটা। এই ছবিটাতে এই পাশে কিন্তু স্বাভাবিক সাইনাস আর এই পাশে হচ্ছে আক্রান্ত সাইনাস, যেটাকে বলা হয় সাইনোসাইটিক্স। দেখো এই পাশে কিন্তু দেখো এখানে হলুদ দ্বারা কিন্তু পানিটাকে বোঝানো হয়েছে, তো এই পাশে কিন্তু এরকম কোনো কিছু নাই। এই যে হলুদ অংশটা পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে, যেটা পূর্ণ থাকার ছিল বায়ু দিয়ে। এবং দেখো এই লাল অংশ আর এই পাশের লাল অংশের ভিতরে কিন্তু কিছু তফাৎ আছে। এই পাশের লাল অংশগুলো বেশি লাল আর এটা কিন্তু কম লাল। এই বেশি লাল হওয়ার পিছনে রিজন কি? কারণ এগুলাতে যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন চাপের ফলে এখানে প্রচুর পরিমাণে প্রদাহের সৃষ্টি হয়, ফলে এই অংশটা লাল হয়ে যায়। তো আমি যদি এখন ব্যাখ্যা করতে চাই যে সাইনোসাইটিক, তাহলে আমি বললাম যে যে গহ্বরগুলো আছে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস, ফেনয়েড সাইনাস, এগুলাতে বায়ু দ্বারা পূর্ণ থাকার কথা, কিন্তু পূর্ণ থাকে হচ্ছে যদি পূর্ণ পানি দ্বারা হয় তখন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা যদি আক্রান্ত হয় তখন যে প্রদাহের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে সাইনোসাইটিক্স। সাইনোসাইটিক্স 2 ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিক্স আর একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিক্স। স্বল্পস্থায়ী আর এটা হচ্ছে দীর্ঘস্থায়ী সাইনোসাইটিক্স। এখন এই যে সাইনোসাইটিক্সের যে ভাগ করা হলো, এই ভাগটা কিন্তু করা হয় ডিউরেশনের উপর। ডিউরেশন মানে হচ্ছে স্থায়িত্বের উপরে সাইনোসাইটিক 2 ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। কখন হবে এটা সাধারণত ধরা হয়
6 সপ্তাহ, 6 সপ্তাহের নিচে যদি হয় সেটা হচ্ছে স্বল্পস্থায়ী সাইনোসাইটিক্স বা অ্যাকিউট সাইনোসাইটিক্স। কিন্তু 6 সপ্তাহের বেশি যদি থেকে যায় এই রোগটা আমাদের দেহে, তখন সেটাকে হবে ক্রনিক সাইনোসাইটিক্স বা দীর্ঘস্থায়ী সাইনোসাইটিক্স। আসলে মেডিকেল টার্মে এই ক্রনিক এবং অ্যাকিউট যে সাইনোসাইটিক্স এটা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রেই দেখা যায়। যেমন যদি আমাদের ডায়রিয়া হয়, ডায়রিয়া হওয়ার ক্ষেত্রে কি হয়, যদি 14 দিনের নিচে থাকে সেটা হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া, আর যদি 14 দিনের বেশি হয়ে যায় সেটা হয়ে যায় ক্রনিক। একইভাবে যদি আমাদের লিভারের প্রদাহ হয়, অর্থাৎ যকৃতের প্রদাহ হয়, এবং যকৃতে যদি কোনো অসুখ হয়, সেই অসুখটা যদি 6 মাসের নিচে থাকে সেটা হচ্ছে অ্যাকিউট, 6 মাসের বেশি হয়ে গেলে সেটা হবে ক্রনিক। এইভাবে অনেক রোগী আছে যেটাকে অ্যাকিউট এবং ক্রনিক এই দুটো অংশে ভাগ করা যেতে পারে। তো আমরা সাইনোসাইটিসের কথা বলবো, 6 সপ্তাহের নিচে হলে সেটা অ্যাকিউট, 6 সপ্তাহের বেশি হয়ে গেলে সেটা হবে ক্রনিক বা দীর্ঘস্থায়ী। এখন এই সাইনোসাইটিস হওয়ার পিছনে রিজন কি? রিজন হচ্ছে যে গহ্বরগুলো আছে এই গহ্বরগুলো বায়ুপূর্ণ থাকার কথা ছিল, কিন্তু যদি পানি দ্বারা পূর্ণ হয় এবং সেখানে যদি ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, তার ফলে যে প্রদাহটা হবে সেটা হচ্ছে সাইনোসাইটিক্স। এটা একটা কারণ, তার মানে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ করবে। এছাড়া শীতকালে যদি ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার পরে যদি অ্যালার্জি ঘটিত কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তার কারণে সাইনোসাইটিক্স হতে পারে। আমাদের নাকের ভিতরে অনেকে মাংস বেড়ে যায় না, যেটাকে আমরা পলিপ বলি, পলিপ হওয়ার পিছনেও এই সাইনোসাইটিস, পলিপ যদি বেড়ে যায় তাও সাইনোসাইটিক্স হতে পারে। এছাড়া আমরা অনেক সময় দাঁতের বিভিন্ন সমস্যার জন্য ডেন্টিস্টের কাছে যাই এবং দাঁত উঠাই, তো দাঁত উঠাইতে গিয়ে দাঁতের পাশে ম্যাক্সিলার যে গহ্বরগুলো আছে এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তখনও সাইনোসাইটিক্স হতে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে তোমাদের বইয়ে, আসলে এগুলা তোমাদের রোগের ক্ষেত্রে আমি সবসময় বলি যে রোগ যেগুলো আছে এই রোগগুলোর সম্পর্কে রোগের নাম, রোগের কারণ, রোগের লক্ষণ, রোগের প্রতিকার, এই কয়টা জিনিস তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ তোমাদের সিকিউতে এই রোগগুলা যদি আসে এই 4টা বিষয় তোমাকে অবভিয়াসলি আলোচনা করতেই হবে। তো আমি কিছু কারণ বললাম, কিছু লক্ষণ যদি বলতে চাই, সাইনোসাইটিক্সের আসলে লক্ষণ কি? সাইনোসাইটিক্স হলে প্রচণ্ড মাথা ব্যথা হবে, মাথাটা ভারী ভারী হয়ে থাকবে, মাথা নাড়াইলে ব্যথা অনেক বেড়ে যাবে, নাকের ভিতরে প্রদাহ হবে, প্রশ্বাস নিঃশ্বাসের সমস্যা হবে। এছাড়া নাক দিয়ে সর্বদাই পানি পড়তে থাকবে, এমনকি পুজও হয়ে যেতে পারে, পুজ হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের সাইনোসাইটিক্সের লক্ষণ। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যদি সাইনোসাইটিক্স হয় তাহলে যেহেতু গহ্বরে পানি জমে যায়, তো পানিটাকে যদি আমি সরায় ফেলতে চাই তাহলে ভাপ নিতে হবে। আমাদের বাসা বাড়িতে যখন রান্না বান্না করা হয় তখন দেখবা শেষের দিকে পাতিল থেকে একটা ভাপ বেরোয়, এই ভাপটা নিতে পারো, সেটা সহনীয় পর্যায়ে অবশ্যই, বেশি গরম নয়। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো যে তোয়ালা গরম করে সেটা এরকম মুখে দিতে পারো, যাতে এগুলা করলে হবে কি তুমি একটু আরাম পাবা, শান্তি পাবা। মেইনলি যেটা তোমাকে করতে হবে প্রতিকারে, যে ডক্টরের পরামর্শ নিতে হবে অবশ্যই, এবং ডক্টর যেভাবে কথা বলে এবং সেটা তোমাকে মেনে চলতে হবে। তো এই হচ্ছে আমাদের সাইনোসাইটিক্স নিয়ে কথা গেল। সাইনোসাইটিক্স হচ্ছে, মনে রাখবা, শ্বাসনালীতে প্রদাহ হলে সাইনোসাইটিক্স। তোমাদের দায়িত্ব হচ্ছে সাইনোসাইটিক্স কেন হয়, গহ্বর কোথায় কোথায় আছে, লক্ষণ, কারণ, প্রতিকার, এগুলো ভালো করে একদম মাথায় রাখা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অটিটিস মিডিয়া। অটিটিস মিডিয়া, আচ্ছা, অটিটিস মিডিয়া এটা আবার কি? অটিটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ বা মধ্যকর্ণের অসুখ। আমরা যখন স্নায়ুতন্ত্র পড়বো তখন চোখের সাথে সাথে ওখানে কান পড়তে হয়। তো কানের আসলে 3টা অংশ, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, একটা হচ্ছে ইন্টারনাল ইয়ার, আর একটা হচ্ছে মিডল ইয়ার, অর্থাৎ বহিকর্ণ, মধ্যকর্ণ, আর হচ্ছে ভেতরের কর্ণ। তো অটিটিস মিডিয়া এটা হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ, অর্থাৎ এই প্রদাহটা কোথায় হয়? মধ্যকর্ণে, মানে কানের মধ্যের অংশটাতে হয়। এবং প্রশ্ন হচ্ছে অনেক স্টুডেন্ট এটা কনফিউজড হয়ে যায় যে আমরা পড়তেছি শোষণ নিয়ে, তাহলে সেখানে কানের অসুখের কথা কেন বলা হলো? এর পিছনে রিজন হচ্ছে আমাদের মধ্যকর্ণের সাথে আমাদের নাকের একটা অংশ যেটাকে বলা হয় নাসা গলবিল। আমি যখন নাকের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ দেখাইছিলাম তো সেখানে বলেছিলাম যে নাসা গলবিল, এই নাসা গলবিলের সাথে অটিটিস মিডিয়ার একটা কানেকশন থাকে। যে দিক দিয়ে কানেকশন থাকে, যে নালীর মাধ্যমে কানেকশন থাকে, সেই নালীর নাম হচ্ছে ইউস্টেশিয়ান ক্যানেল বা ইউস্টেশিয়ান নালী।
এই ইউস্টেশিয়ান নালীর সাথে আমাদের নাসা গলবিলের একটা সংযোগ থাকে। এই সংযোগ থাকার কারণে এই অটিটিস মিডিয়া এখানে আলোচনা করা হয়েছে, কারণ এটা আমাদের শ্বসনতন্ত্রের সাথে সংযুক্ত। এই জন্য অটিটিস মিডিয়াটা তোমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তাহলে অটিটিস মিডিয়া কি? মধ্যকর্ণের অসুখ। এইটা কিন্তু তিন জায়গাতে হতে পারে, বহিকর্ণে হতে পারে, মধ্যকর্ণে হতে পারে এবং ভিতরের কর্ণেও হতে পারে। তো এইটা হচ্ছে কি? অটিটিস মিডিয়া মানে মধ্যকর্ণের প্রদাহ। কেন হয় মধ্যকর্ণের প্রদাহ হওয়ার পিছনে? রিজন হচ্ছে, আমি একটু আগে বললাম যে ইউস্টেশিয়ান নালী, এই ইউস্টেশিয়ান নালী হয়ে যদি কোনো জীবাণু, সেটা হতে পারে ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে কোনো জীবাণু, এই জীবাণু যদি ইউস্টেশিয়ান নালী হয়ে মধ্যকর্ণে প্রবেশ করে, তার ফলে মধ্যকর্ণে যে প্রদাহের সৃষ্টি হয়, এই প্রদাহটাকেই বলা হচ্ছে অটিটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ। ইউস্টেশিয়ান নালী হয়ে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু যদি প্রবেশ করে মধ্যকর্ণে, তার জন্য যে প্রদাহ হয় সেটাই হচ্ছে অটিটিস মিডিয়া। ওখানে সাইনোসাইটিক্সের যেমন 2টা প্রকার দেখেছিলাম, এখানে অটিটিস মিডিয়ার হচ্ছে 3টা প্রকার আছে। এর সাথে আর একটা যুক্ত হবে, সেটা হচ্ছে অ্যাডহেসিভ। তো ক্রনিক এবং অ্যাকিউট, যেটা একটা হচ্ছে ক্রনিক অটিটিস মিডিয়া অর্থাৎ স্বল্পস্থায়ী অটিটিস মিডিয়া, আর একটা হচ্ছে ক্রনিক বা দীর্ঘস্থায়ী। স্বল্প সময় ধরে হতে পারে, এটা দীর্ঘ সময় ধরে হতে পারে। আচ্ছা, অটিটিস মিডিয়া 3 ধরনের, অ্যাকিউট, ক্রনিক আর অ্যাডহেসিভ। এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালীর প্রতিবন্ধকতার কারণে হয়, এটা ক্রনিক দীর্ঘস্থায়ী, এটার কারণে কানের মধ্যে পুঁজ হয়ে যেতে পারে। আর অ্যাডহেসিভ হচ্ছে আমাদের যে টিম্প্যানিক পর্দা, এই টিম্প্যানিক পর্দা যদি কোনো অস্থির সঙ্গে লেগে যায়, তখন যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যাডহেসিভ অটিটিস মিডিয়া। অটিটিস মিডিয়া কাদের বেশি হয় এটা মনে রাখতে হবে। অটিটিস মিডিয়া সব থেকে বেশি হয় হচ্ছে বাচ্চাদের, শিশুদের। এখন শিশুদের কেন হয়? কারণ শিশুদের হওয়ার পেছনে রিজন হচ্ছে, যেসব শিশুদেরকে নিচু জায়গায় ফিডার খাওয়ানো হয়, এদের এই অটিটিস মিডিয়া হওয়ার কারণ, যখন নিচু হয়ে খাওয়ানো হয়, এটা স্টেশন নালী হয়ে মধ্যকর্ণে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার এটা হতে পারে যে শিশুগুলা ধূমপান যে এলাকাতে করে, যে জায়গায় করে, সেখানে যদি শিশুরা থাকে, তাহলে তাদেরও অটিটিস মিডিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মেইন কথা, শিশুদের অটিটিস মিডিয়া বেশি হয়। অটিটিস মিডিয়ার কারণ, লক্ষণ, কারণ কি? যদি ইউস্টেশিয়ান নালী হয়ে ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের মধ্যকর্ণে যায়, তার জন্য যে প্রদাহের সৃষ্টি হয় সেটাই হচ্ছে অটিটিস মিডিয়া। তার মানে কারণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। লক্ষণ আর কি বলবো, বইয়ে তোমাদের লক্ষণগুলো দেয়া আছে। এগুলা আমাদের কানের ভিতরে প্রচন্ড ব্যথা হবে, পুঁজ হবে, মাথা ব্যথা করবে, জ্বর আসতে পারে, অনেকগুলো কারণ আছে। প্রতিকার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া আরো কিছু প্রতিকার দেওয়া আছে, এটা হচ্ছে বই থেকে দেখে নিতে হবে। আসলে আমি আগেই বলছি যে রোগগুলো নিয়ে লক্ষণ, প্রতিকার, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, তোমাকে অবশ্যই এটা পড়ে নিতে হবে। এই অধ্যায়ের লাস্ট টপিক, একটা বিষয় আমি ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে ধূমপায়ী এবং অধূমপায়ী ফুসফুসের এক্স-রের তুলনা। সহজ কথাই বলবো যে সাধারণত যারা ধূমপান করে আর যারা ধূমপান করে না, ধূমপানকারীরা মানে যারা ধূমপান করে তাদের কর্মক্ষমতা কিন্তু কম যারা ধূমপান করে না তাদের থেকে। অর্থাৎ ধূমপান করার ফলে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, শক্তি এটা কিন্তু কমে যায়। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের ফুসফুসে অ্যালভিউলাস থাকে। সেই অ্যালভিউলাস হচ্ছে 700 মিলিয়ন থাকে একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের। এখন প্রচণ্ড ধূমপান করার কারণে অ্যালভিউলাসগুলো ক্ষতিগ্রস্ত হয়, আর অ্যালভিউলাস যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা পুনরায় আর সৃষ্টি হয় না, ফলে তার কর্মক্ষমতা কমে যায়। এছাড়া বলেছিলাম আমাদের শ্বাসনালীতে বিভিন্ন ধরনের সিলিয়া থাকে, এই সিলিয়াগুলো মরে যায়। আরও অনেক ঘটনা, এগুলো আসলে ধূমপান করলে সবগুলাই আসলে নেগেটিভ প্রতিক্রিয়া। টাকা নষ্ট, এছাড়া তোমার শরীরের ক্ষতি, মানসিক ক্ষতি, মানে সব দিক থেকেই ধূমপান সব দিক থেকেই ডেঞ্জারাস। ধূমে আমাদের যে সিগারেটের শলার কথা বলা হয়, এই শলার ভিতরে, একটা শলার ভিতরে প্রায় 400 ধরনের রাসায়নিক পদার্থ থাকে। তার মধ্যে সব থেকে ক্ষতিকর হচ্ছে নিকোটিন। এগুলো আমাদের জানা কথা, এমনকি সিগারেটের প্যাকেটেও লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে আমরা খাই। এটাই হচ্ছে আমাদের বিহেভিয়ার। তো এক্স-রে কথা বলতেছিলাম। এক্স-রে যখন ধূমপায়ী এবং অধূমপায়ীর এক্স-রে করা হয়, যারা ধূমপান করেন তাদের এক্স-রেতে সাদা সাদা ফোটা ফোটা কিছু অংশ দেখা যায়। এই অংশগুলো দেখে বোঝা যায় যে তারা ধূমপান করেছে। আর যারা ধূমপান করে না তাদের ফুসফুসের যখন এক্স-রে করা হয়, তখন ওদের যারা ধূমপান করে না তাদের ফুসফুসের এক্স-রেতে
এই সাদা সাদা অংশটা দেখা যায় না, কালো কালো অংশ দেখা যায়। এই হচ্ছে এক্স রে কথাবার্তা। সুতরাং আমি একটা কথাই সাজেস্ট করব, যারাই দেখছো বা যারাই দেখছেন, ধূমপান বিষয়টা অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর হিউম্যান বডির জন্য। সুতরাং আমরা ধূমপানকে, সকল ধরনের মাদককে না বলি। ওকে, এই হচ্ছে আমাদের এইচএসসি পঞ্চম অধ্যায়ের কথাবার্তা। প্রথম একটা ভিডিওতে আলোচনা করেছি, এটা দ্বিতীয় ভিডিও, সেকেন্ড ভিডিওতে আলোচনা করে দিলাম। আশা করি আমি সবগুলো বিষয় ভালো করে বলার চেষ্টা করেছি এবং তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এরপরে পরের অধ্যায়গুলো একে একে চলে আসবে ইনশাল্লাহ। আশা করি তোমাদেরকে পাশে পাবো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।